ইমিডিয়েট অ্যাকশন হিসেবে সোশ্যাল সেফটি নেটকে যত বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, কারণ মানুষকে এই মুহূর্তে একটা স্বস্তিতে আনতে হবে অথবা তার স্বস্তি দিতে হবে। এই মুহূর্তে যে খেতে পাচ্ছে না অথবা এই মুহূর্তে যে একটা একদমই চিকিৎসার অভাবে আছে কিংবা বাসস্থানের অভাবে আছে, তাকে কিভাবে সামাজিক সুরক্ষার আওতায় আনা যায় সেইটা সরকার প্রথমে ভেবেছে, যার ফলে খেয়াল করে দেখবেন যে সরকার শুরুতেই সবগুলো সোশ্যাল সেফটি নেট ব্যবস্থা যাতে দ্রুত শুরু হয় এবং আগামী বাজেট থেকেই ব্যাপকভাবে শুরু করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। যারা নাগরিক এই দেশের, তারা তাদেরকে অধিকার এবং মর্যাদা পেতে হবে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেটা তার নিশ্চিত করা। সেই জায়গা থেকে পুরো দুটো জিনিস করা হচ্ছে। একদিকে হচ্ছে যে ইমিডিয়েট অ্যাকশন হিসেবে সোশ্যাল সেফটি নেটকে যত বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, কারণ মানুষকে এই মুহূর্তে একটা স্বস্তিতে আনতে হবে অথবা তার স্বস্তি দিতে হবে। এই মুহূর্তে যে খেতে পাচ্ছে না অথবা এই মুহূর্তে যে একটা একদমই চিকিৎসার অভাবে আছে কিংবা বাসস্থানের অভাবে আছে, তাকে কিভাবে সামাজিক সুরক্ষার আওতায় আনা যায় সেইটা সরকার প্রথমে ভেবেছে, যার ফলে খেয়াল করে দেখবেন যে সরকার শুরুতেই সবগুলো সোশ্যাল সেফটি নেট ব্যবস্থা যাতে দ্রুত শুরু হয় এবং আগামী বাজেট থেকেই ব্যাপকভাবে শুরু করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু এটাই শেষ না, কিন্তু সামাজিক সুরক্ষা দিয়ে তার একটা দেশ চলবে না। সামাজিক সুরক্ষা তো আসলে তখন দরকার হয় যখন মূল অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে থেকে যারা নিজেদের সমস্যাগুলো, জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারেন না, তাদেরকে রাষ্ট্র দেখবে। কিন্তু মূল অর্থনৈতিক ব্যবস্থাতেই তো বেশিরভাগ মানুষকে ধারণ করতে হবে এবং সেটা কারণেই একটা বিনিয়োগ নির্ভর এবং কর্মসংস্থান মুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা সরকারের লক্ষ্য। কিন্তু সেটা আবার রাতারাতি করা যাচ্ছে না, এর জন্য উপযোগী একটা ব্যবস্থা হবে। বলা হলো, আমরা বলছি $1 ট্রিলিয়ন অর্থনীতি আমরা পৌঁছাতে চাই, কিন্তু সেটা ধারণ করার মতো রাষ্ট্র ব্যবস্থা, গভর্নেন্স, আইন কানুন, সেই জায়গাগুলো থাকতে হবে। তো সেই প্রাতিষ্ঠানিক আয়োজন সক্ষমতা থাকতে হবে। তো সেইখানে পৌঁছানোর জন্য অনেকগুলো কাজ হাতে নেওয়া হচ্ছে, যাতে করে রিফর্মটা উইদিন আসে এবং আমরা সত্যিকার অর্থে বিনিয়োগ নির্ভর জায়গায় যেতে পারি। বাংলাদেশে একটা বড় সমস্যা এসে দেখলাম যে এডিপি নেওয়া হয়, কিন্তু এডিপি বাস্তবায়ন খুবই খারাপ অবস্থা। এবং তার মানে হচ্ছে যে আমরা যে পরিকল্পনা গ্রহণ করি সেগুলো বাস্তবায়নের সক্ষমতাও আমাদের অর্জন করা হয়নি। টাকা বরাদ্দ করা হয় কিন্তু সেই টাকা খরচ করার জায়গা পায় না। অথচ এই দেশের শিক্ষা খাতে এত সমস্যা, কিন্তু শিক্ষা খাতে টাকা বরাদ্দ পুরোটা খরচ করার মতো অবস্থাটা নাই। এই জায়গাগুলো, এই ধাঁধাগুলো কি, উত্তরটা কি? স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকানো যায় না, অথচ স্বাস্থ্য খাতে বাজেট দেওয়া হয় সেটা আবার ফেরত আসে। এই জায়গাগুলোর সমাধান কিভাবে হবে সেটা হচ্ছে এখন মুখ্য প্রশ্ন এবং সেই মুখ্য প্রশ্নগুলো আমাদের সমাধান হবে। আমরা কর্মসংস্থান তৈরির জন্য যেমন ধরুন বাসস্থান একটা খুব গুরুত্বপূর্ণ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই তিনটা, এবং যেটার কর্মসংস্থান অবশ্যই যুক্ত, এই জিনিসগুলো প্রায়োরিটি করা হয়েছে। বাজেটেও তার রিফ্লেকশন থাকবে। সব ধরনের যাকে বলে পলিসির মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং কিভাবে মানুষ নাগরিক সুবিধাগুলো পাবেন। বাসস্থান করা হলো কিন্তু সেখানে স্যানিটেশন কিংবা পানি নাই, এগুলো তো আসলে এটা একটা ইন্টিগ্রেটেড ব্যবস্থা। ফলে বাসস্থান বলতে আমি সবগুলো জায়গা থেকে বোঝাচ্ছি। আমাদের এই যে কর্মসংস্থানের ক্ষেত্রে পুরো শিক্ষাটাকে নতুন করে সাজানো, যারা ডিসপ্লেসড হচ্ছেন যেখানেই আসুন না কেন, শহরে আসুন, ঢাকা শহরে আসুন আর একটা মফস্বল শহরে আসুন, এইটার সাথে আসলে তাদের শিক্ষা সুবিধা, তাদের বাসস্থানের সুবিধা, তাদের নাগরিক অন্যান্য সুবিধার প্রশ্নটা গভীরভাবে যুক্ত। সেই যুক্ত অনুযায়ী কিন্তু নগরায়নের পরিকল্পনাটা দরকার। সব ঢাকামুখী করার যে এই 55 বছর ধরে আমরা মোটামুটিভাবে পুরো তৎপরতাটা দেখলাম, তার ফলাফল হচ্ছে যে এইটা একটা অচল অবস্থা সৃষ্টির দিকে অগ্রসর হচ্ছে। এই অচল অবস্থা দূর করার জন্যই পরিকল্পনাটা এখন কিভাবে হবে সেটা নিয়ে নানা ধরনের জায়গা তৈরি করা হচ্ছে। প্রথমত
যতক্ষণ না পর্যন্ত একেবারে উপজেলা পর্যায়ে নাগরিক ফেসিলিটিগুলো থাকবে, ওখানে পানির ব্যবস্থাপনা কি হবে, ওইখানে পয় নিষ্কাশনের ব্যবস্থাপনা কি হবে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান কোন অবস্থায় থাকবে, সেই আয়োজনগুলো যদি পরিষ্কার পরিকল্পনায় না থাকে তাহলে মানুষ ঢাকামুখী হবেই। কর্মসংস্থান যদি ওই পর্যায়ে না যায় তাহলে মানুষ ঢাকামুখী হবেই। তো এই জায়গাগুলোকে নিয়ে নতুন করে পরিকল্পনা করার জায়গাটা আছে, যেখানে আসলে মানে এটা একটা এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থার স্থানচ্যুতি প্রায় অনিবার্য। ডিসপ্লেসমেন্ট তো ঘটে, সেটা ইকোনমিক প্রসেসের মধ্যে দিয়ে ঘটে, আবার কেউ কেউ প্রাকৃতিক দুর্যোগে ডিসপ্লেসড হন। কিন্তু এই ডিসপ্লেসমেন্টের মধ্য দিয়ে সিটিজেন হিসেবে তার যে অধিকার এবং মর্যাদা, সেটা পুরো দেশটাকেই সেভাবে তৈরি করা দরকার যাতে করে সে প্রত্যেক জায়গাতেই সে ওই রাইটটা এক্সারসাইজ করতে পারে। এখন সেই অনুযায়ী পরিকল্পনা করার জায়গাটাতে একটা যাওয়ার যে জায়গা, সেটা আমরা এই ইন্টিগ্রেটেড পরিকল্পনা 55 বছরে দেখি নাই, যার ফলে আমরা সমস্যাগুলোতে এখনো ভুগছি। তবে কিভাবে এই সমস্যাগুলো থেকে বের হওয়া যায় সেটা এই সরকারের অন্তত মানে একটা প্রধান এজেন্ডা হিসেবে আছে। নট দ্যাট যে এরকম কোনো আমরা আশা দেখাচ্ছি যে রাতারাতি খুব সব কিছু পরিবর্তন হয়ে যাবে, কিন্তু যখন এগুলো এজেন্ডাভুক্ত হয়, যখন এই কাজগুলো আসলে সত্যিকার অর্থে করার আগ্রহ থাকে, তখন অন্ততপক্ষে কিছু পরিবর্তন যে হবে এবং আমরা আমাদের লক্ষ্যগুলোতে পৌঁছানোর জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করব এই আস্থা ভরসার জায়গাটা তৈরি করা যায়। ফলে যেটা করা হচ্ছে যে এই 5 বছরে আমরা একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা করছি। এই স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের মধ্যে এই প্রত্যেকটা প্রশ্ন আছে এবং এই স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে এই প্রত্যেকটা প্রশ্ন থাকা, কিভাবে এডিপি তৈরি হবে, এডিপি কিভাবে বাস্তবায়িত হবে, এডিপির মধ্যে কি ধরনের আসলে ওই ইকোসিস্টেম অনুযায়ী প্রজেক্টগুলো থাকবে এবং সেই প্রজেক্টগুলো আসলে আমাদের সমস্যার সমাধান করবে কিনা, এবং সেই প্রজেক্টগুলোর মধ্য দিয়ে আগামী 5 বছর পরে বাংলাদেশের চেহারাটা কেমন দাঁড়াচ্ছে তার একটা আর্কিটেকচারাল ভিউ আমরা আসলে দাঁড় করাতে পারবো কিনা, সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। এবং হয়তো আমরা এই কাজে অনেক দূর পর্যন্ত সফল হব সেই আশা এবং সেই একটা কমিটমেন্ট আমরা ধারণ করি, কারণ জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করতে আমরা দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ, এবং সেটা আমাদের করতেই হবে। তো স্থানচ্যুত মানুষের প্রশ্নটা বাংলাদেশের অন্যতম প্রধান প্রশ্ন, কারণ এই স্থানচ্যুতি একটা নিয়মিত প্রক্রিয়া হিসেবে ঘটছে এবং এই স্থানচ্যুতি আমাদের ওই মানুষের কেবল সমস্যা না, শহরের নিজের সমস্যা। ধরুন ঢাকা শহর নিয়ে আলোচনা করি, ঢাকা শহর নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর দেওয়া দরকার যে এটা এমন একটা শহর যে শহরের নিজের কোনো নিয়ম নাই। আজকে যিনি এই শহরে প্রবেশ করেন তিনি এই শহরটা চালান। এই স্ট্রাকচারটা তো বদল করতে হবে না। এই স্ট্রাকচার না বদলালে এই যে তুমুল অচলাবস্থা চলছে, অচলাবস্থায় চলতে থাকবে। এখন এখানে যে কারণে স্থানচ্যুত মানুষের নিয়ে যেহেতু আমাদের কোনো পরিকল্পনা নাই, শহর তাদেরকে কিভাবে ধারণ করবে তার যেহেতু কোনো পরিকল্পনা নাই, ফলে এটা একটা এবং এর সাথে রাজনৈতিক যে পেট্রন ক্লায়েন্ট স্ট্রাকচার সেটা দ্রুত যুক্ত হয়ে পড়ে। তারা আসছেন এবং তারা গ্রামে এক ধরনের পলিটিক্যালি ক্ষমতার কাঠামো তারা ব্যবহৃত হয়েছেন, শহরে এসেও একভাবে পলিটিক্যাল ক্ষমতায় ব্যবহৃত হয়। এই যে পেট্রন ক্লায়েন্ট স্ট্রাকচারে তারা ঢুকে পড়েন, এইটা শহর নিজে এই স্ট্রাকচারকে লালন করে। কিন্তু বাংলাদেশে এমন একটা ক্রসরোড এসে দাঁড়িয়েছে, এই পেট্রন ক্লায়েন্ট স্ট্রাকচার দিয়ে না তার উন্নতি নিশ্চিত করতে পারবে, না তার এই বিদ্যমান জীবন ব্যবস্থা আর অগ্রসর করে নিতে পারবে। দুইটাই প্রায় অচল অবস্থার দিকে পরিণতি হবে। ফলে স্ট্রাকচারাল চেঞ্জেস এবং একটা নিজেদেরকে প্যারাডাইমিক আপলিফটমেন্ট করা, এইটা বাংলাদেশের এখন নেসেসিটিতে পরিণত হয়েছে। সেই জায়গাটাতে ক্রসরোডে এই সরকার দাঁড়িয়ে আছে, তাদের সামনে চ্যালেঞ্জ এটা, এবং সরকার সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য
সর্বাত্মকভাবে চেষ্টা এবং প্রস্তুতি গ্রহণ করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে বক্তব্য রাখতে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভি সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।